পশ্চিমবঙ্গকে কি আলাদা করার চক্রান্ত চলছিল? মানে এই রাজ্যটাকে কি গ্রেটার বাংলাদেশে পরিণত করার চক্রান্ত চলছিল? মানে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দিয়ে বৃহত্তর বাংলাদেশ করার চক্রান্ত চলছিল? তাই কি দেশের কোনো আইন কানুন এখানে মানা হতো না? কেন এই কথা বলছি? কারণ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে প্রথম তার যে মন্ত্রিসভার বৈঠক করলেন, তারপর তিনি যে কথা ঘোষণা করেছেন, তাতে তো এটা পরিষ্কার যে একটা বড়সড় চক্রান্ত হচ্ছিল। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর গদি থেকে টেনে নামিয়ে আমরা, অর্থাৎ বাংলার মানুষ, একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেলাম। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। যেটা বলছিলাম, যে বিজেপির পক্ষ থেকে বহুদিন ধরেই, অনেক বছর ধরেই অভিযোগ করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ করার পরিকল্পনা চলছে। তখন মানুষ বিশ্বাস করেনি, প্রধানমন্ত্রীও বারবার সতর্ক করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর প্রথম যে মন্ত্রিসভার বৈঠক করলেন, এবং বৈঠকের পর আজ তিনি যা ঘোষণা করলেন এবং তিনি যা জানালেন, তা তো মানে শুনে আঁতকে উঠতে হয়। এই দেশের যে আইন, ভারতীয় আইন, যেটা কেন্দ্রীয় সরকার সংশোধন করে পাশ করে সারা দেশে লাগু করেছে, ভারতীয় ন্যায় সংহিতা, সেটা বহুদিন আগেই সারা দেশে চালু হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই আইন এতদিন চালু হয়নি। সেই পুরনো আইনেই চালু এই রাজ্যে শাসন করা হতো। আইপিসি এবং সিআরপিসি, অর্থাৎ পুরনো যে আইন ছিল, যে ইংরেজ আমল থেকে যেটা সংশোধিত হয়ে পরপর চলে আসছিল, সেই আইন এখানে চালু হয়েছে, চলছিল। এবং ভারতীয় ন্যায় সংহিতা এখানে চালু ছিল না। তার প্রমাণ হলো হচ্ছে যে আজ থেকেই এই আইন পশ্চিমবঙ্গে লাগু হলো, চালু হয়ে গেল। যদি মমতা সরকার এটা চালু করত, তাহলে তো দ্বিতীয়বার আর চালু করার কোনো ব্যাপার ছিল না। তার মানে এই আইনটা চালু ছিল না। কেন চালু ছিল না? এই রাজ্যটাকে কি ভারতবর্ষ থেকে বাইরে রাখার চক্রান্ত চলছিল? ঠিক একইভাবে আইএএস এবং আইপিএস যে অফিসাররা রয়েছেন, যে ক্যাডাররা রয়েছেন, তাদের একটা সর্বভারতীয় স্তরে একটা প্রশিক্ষণ হয়। সেই প্রশিক্ষণেও এই আইএএস এবং আইপিএস অফিসারদের যেতে দেওয়া হতো না। তার মানে তাদেরও ভারতীয় যে চিন্তাধারা, সারা ভারতবর্ষ কি ভাবছে, সেই চিন্তাধারা থেকে এই অফিসারদের আলাদা করে রাখা হয়েছিল এবং রাজ্যটা সেইভাবেই চালানো হতো। এমনকি কেন্দ্রীয় সরকারের যে বহু প্রকল্প, সেই প্রকল্পের সুযোগ সুবিধা তো আমরা পেতামই না। সেই প্রকল্পগুলোও এখানে চালু ছিল না। আজ থেকে চালু হয়ে গেল সেই সমস্ত প্রকল্প। চালু হলো আয়ুষ্মান ভারত, যাতে মানুষ চিকিৎসার সুযোগগুলো পাবেন। এবং কৃষকদের জন্য যে প্রকল্প ছিল, সেটাও চালু ছিল না। বেটি পড়াও বেটি বাঁচাও যে প্রকল্প, সেটাও চালু ছিল না। উজ্জ্বলা যোজনা, সেগুলো চালু ছিল না। মানে ভারতীয়, মানে দেশের কোনো প্রকল্প এখানে চালু করা ছিল না। ওই দুই একটা প্রকল্প যা চালু ছিল, কিন্তু বেশিরভাগ প্রকল্প এবং বেশিরভাগ যে সমস্ত ভারতীয় যে ব্যবস্থা, সেইগুলোকে এখান থেকে আলাদা করে রাখা ছিল। কেন আলাদা করে রাখা ছিল? তার মানে কি একটা গভীর চক্রান্ত চলছিল? আপনারা বোধহয় অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য। গোটা ভারতবর্ষের তুলনায় ছোট্ট একটা রাজ্য বলা যেতে পারে।
সেই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলো, সেটা বিশ্ব সংবাদ হয়ে গেল, সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তার মানে কি, এটা আমার কাছে কিন্তু তখনই অবাক লেগেছে যে আমেরিকার প্রেসিডেন্ট কেন এই অভিনন্দন জানালো যে এখানে বিজেপি সরকার ক্ষমতায় এসছে। তার কারণ এই দেশে, এই রাজ্যে কি তাদেরও নজর ছিল? মানে এইখানে কি একটা চক্রান্ত পাকানোর জন্যে, ভারতবর্ষকে অশান্ত করে রাখার জন্যে, এই যে সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশ বর্ডার, যার সঙ্গে পশ্চিমবঙ্গের পুরো মানে পূর্ব দিকটা ধরেই হচ্ছে বাংলাদেশ বর্ডার, সেখানে একটা গন্ডগোল পাকিয়ে একটা চক্রান্তর কি চেষ্টা চলছিল? তার সঙ্গে কি এই পৃথিবীর বিভিন্ন শক্তি এখানে সক্রিয় ছিল? আর যাদের বলেই কি এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শক্তিশালী ছিল, তার জন্যই কি তিনি বলতেন মানি না, কিচ্ছু মানি না, কেন্দ্রের কোনো নিয়ম মানি না, আর তার সঙ্গে জুড়ে দিতেন বাংলার অস্মিতা, বাঙালিকে নাকি বশ্যতা স্বীকার করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার, বাংলা বশ্যতা মানবে না, তাই তিনি এটা বলতেন, এবং বাঙালিকে অপমান করার চক্রান্ত চলছে। অর্থাৎ বাংলা এবং বাঙালিকে আলাদা করার লক্ষ্যটাকে সামনে রেখে তারা মানে পেছনে রাখতো, মানে সামনে ওটাই ছিল, কিন্তু মুখে বলতো বাঙালি অস্মিতার কথা, যা দিয়ে বাঙালিদের এতদিন ভুলিয়ে রাখা হয়েছিল। আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সেগুলো পরিষ্কার হয়ে গেল। এই যে গোহারা হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন, নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল, আর একে সমর্থন জানিয়েছিল বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠন। সোশ্যাল মিডিয়ায় আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দিচ্ছে, তাকে ধন্যবাদ দিচ্ছে এবং বলছে আপনি ছাড়বেন না, আপনি ঠিক করেছেন, বিজেপি যাতে আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে, আপনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ ঘোষণা করুন। মানে বাংলাদেশের এই মৌলবাদী সংগঠনরা চাইছিলে যে পশ্চিমবঙ্গ ভারত থেকে আলাদা হয়ে যাক। বিভিন্ন সময় বলা হতো, বিজেপি নেতারা বলতো যে জামাতের সঙ্গে এই মানে তৃণমূল যে শাসক দল ছিল তাদের যোগাযোগ রয়েছে, যার জন্যে তারা বর্ডারটা খোলা রেখে দিয়েছে, বর্ডারে বিশাল এলাকা জুড়ে কাঁটাতার দেওয়া যেত না, দেওয়া যায়নি, এবং সেখান দিয়ে অবাধে বাংলাদেশি মুসলমানরা সেখানে ঢুকতো, ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়তো। সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও একটা বড় সমস্যা ছিল। কিন্তু কিছুতেই এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই জমি দেননি। আর তিনি বারবার বলতেন যে অনুপ্রবেশের ব্যাপার তো কেন্দ্রীয় সরকার দেখবে। আরে কেন্দ্রীয় সরকার দেখবে, রাজ্য সরকারটা কি করতেছিল? কারণ অনুপ্রবেশকারী বিএসএফের চোখ এড়িয়ে কোনো ফাঁকে ঢুকে পড়লো, ঢুকে তো সে রাজ্যে আশ্রয় নিয়েছে, তো রাজ্যের পুলিশ কি করত? তৃণমূলের নেতারা তো সব জায়গাতেই ছড়িয়েছিলেন, কেউ যদি বাড়িতে এক বস্তা সিমেন্ট ফেলতো তো তৃণমূলের লোকজন চলে যেত তোলা আদায় করতে। তো বাইরের থেকে লোক এলে তারা কি জানতো না? তারপরে তারা আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে নিতেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে যার ভোটার কার্ড আছে, ভোট দেয়, সে হচ্ছে ভারতের নাগরিক। এখন তো প্রমাণ হয়ে গেছে। তার মানে এই মৌলবাদী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিতেন, এবং তিনি যে ভারত বিরোধী কথাগুলো বলতেন, অপারেশন সিঁদুরের সময়ও তিনি প্রমাণ চেয়েছিলেন। মানে দেশের স্বার্থে যে কাজ হচ্ছে, তিনি মনে হচ্ছে সেই বিদেশি শক্তির মতো তাদের মতোই একই কথা বলছেন, প্রমাণ দাও। আর তার এই সমস্ত বক্তব্য পাকিস্তানের সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে দেখানো হতো, বলা হতো, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে
সমর্থন করত। তাই বলছি যে এই যে জায়গায় আমরা চলছিলাম, রাজ্যের মানুষ বোধহয় শেষ পর্যন্ত এই বিপদটা বুঝতে পেরেছিল, বুঝতে পেরে তারপরে এই সরকারকে পুরোপুরি টেনে নামিয়েছে। তাই আমরা একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে বেঁচে গেলাম। আজ থেকেই চালু হয়ে গেল সমস্ত প্রকল্প, এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন আগের সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছিল মানুষের পরিষেবার জন্যে, সেই জনস্বার্থে যে সমস্ত পরিকল্পনাগুলো ছিল, প্রকল্পগুলো ছিল, যেগুলো 15 বছর বা 20 বছর 30 বছর আগেও যদি চালু হয়ে থাকে, কোনো প্রকল্প বিজেপি বন্ধ করবে না। পাশাপাশি বিজেপির যে নিজস্ব যে কথাগুলো তারা বলেছিল, সংকল্পপত্রে যা জানিয়েছিল, সেগুলো চালু হবে। এবং সরকারের প্রথম কাজ হলো, তাহলে কি বলা যেতে পারে, আইন শৃঙ্খলা, যার জন্যে ভারতীয় ন্যায় সংহিতা আজ থেকে চালু হয়ে গেল। এবং সীমান্ত সুরক্ষা, যেটা ছিল হচ্ছে এই দেশের পক্ষে একটা বিপদ, সারা দেশের পক্ষেই যে বিপদ ছিল, সেই আগেই বিজেপি বলেছিল যে তারা ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে এই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হবে বিএসএফের হাতে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। আজ মন্ত্রিসভা প্রথম বৈঠকেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবং শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে আজ থেকেই এই জমি হস্তান্তরের প্রক্রিয়া চালু হলো। ফলে এই বাংলাদেশি অনুপ্রবেশ এবার আটকাবে। দ্বিতীয় যেটা কাজ রয়েছে, যেটা আমরা আশা করব, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়ে রয়েছে, তারা একটা বসতি স্থাপন করেছে, সেখানকার তারা জনবিন্যাস পাল্টে দিয়েছে। হিন্দু মুসলিম যে জনসংখ্যা সেটা বদলে গেছে, হিন্দুরা অনেকেই সেখান থেকে পালিয়ে গেছেন এবং ভাষা পরিবর্তন হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এই সমস্ত ঘাঁটিগুলোকে চিহ্নিত করা হবে, চিহ্নিত করে তারপর সেগুলোকে ধ্বংস করা হবে এবং অনুপ্রবেশকারীদের ঘাড় ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আমরা এখন অপেক্ষা করব, কারণ সবে সরকার ক্ষমতায় এসছে, তাকে কাজ করতে সময় দিতে হবে। অতএব আমরা এখন অপেক্ষা করব কতদিনে পশ্চিমবঙ্গ সত্যি সত্যি বিপদ মুক্ত হবে। একটা বিপদ থেকে আমরা মুক্ত হয়েছি, এই যে চক্রান্ত হচ্ছিল সেই চক্রান্তটা তো বন্ধ হলো। এবার চক্রান্তকারীদের ধীরে ধীরে তাদের এবার শায়েস্তা করতে হবে। আমার এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।